অ্যাডভোকেট শিশির মনির, সম্প্রতি আমরা দেখছি যে শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। অনেকের আশঙ্কা এরকম যে কেউ আসলে কি এটার সাথে সংঘবদ্ধ কোনো চক্রের কোনো যোগ আছে কিনা, এভাবে বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কোনো যোগ সাজস কোনো সংঘবদ্ধ চক্রে থাকুক বা না থাকুক, এখন এক্ষেত্রে আমরা দেখছি যে শরিয়া আইনের কথা অনেকে বলছে। রামিসা হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি শরিয়া আইনের বিকল্প নিয়ে ধরনের আলোচনা এখানে এসেছে। আবার ধরুন মাদ্রাসায় যেভাবে বলাৎকারের শিকার হয়েছে, আমরা দেখি যে বিগত সময়ে 100 শিশু, 1 থেকে 1.5 বছরের মধ্যে ডেটাটা 100 শিশু আপনার বলাৎকারের শিকার হয়েছে, এর মধ্যে একজন শিশু আত্মহত্যাও করেছে। তো এই শিশুগুলো যখন বলাৎকারের শিকার হয় তখন কিন্তু আমরা শরিয়া আইনের কথা শুনি। মাদ্রাসা যৌন নির্যাতনের ঘটনার ক্ষেত্রে আমরা বলতেই পারি যে শায়েখ আহমেদুল্লাহ তিনি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। একই অপরাধে যারা করছে তাদের ক্ষেত্রে অপরাধীদের জন্য 2 রকম আইনের প্রস্তাব কেন? আপনি কিভাবে দেখেন? আপনার মন্তব্য শুনতে চাই। আমি মনে করি অপরাধ মাদ্রাসায় হলো না স্কুলে হলো, নাকি ইংলিশ মিডিয়াম স্কুলে হলো, নাকি বিশ্ববিদ্যালয়ে হলো, এটা দেখার বিষয় না। অপরাধ ইজ অপরাধ, অফেন্স ইজ অফেন্স, কে করলো এটা দেখার বিষয় না। সুতরাং এভরিওয়্যার আমাদেরকে জাস্টিস এস্টাবলিশ করার জন্য আইনগত পদক্ষেপ নিতে হবে। মাদ্রাসায় যদি হয় তার উপযুক্ত বিচার করতে হবে, স্কুলেও যদি হয় তার উপযুক্ত বিচার করতে হবে, ইন্ডিভিজুয়ালি যদি কেউ করে সেটার উপযুক্ত বিচার করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ল। সেকেন্ড প্রশ্ন হলো, আমি মনে করি অপরাধ কোনো একক কারণে হয় না। অপরাধ ইজ এ মাল্টি ফ্যাক্টর ইস্যু, এবং যারা অপরাধ বিজ্ঞানে লেখাপড়া করেছেন, ক্রিমিনোলজি, ক্রিমিনাল সায়েন্স সম্পর্কে লেখাপড়া করেছেন, দে নো ইট ভেরি ওয়েল। শাস্তি বাড়িয়ে দিলেই অপরাধ কমে যায় না, এবং অপরাধ যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় তাহলে প্রিভেন্টিভ মেজার নিতে হয়, এবং তারপরে পিউনিটিভ মেজার নিতে হয়। প্রিভেন্টিভ মেজার বলতে একটা সোসাইটিতে আপনি আর্থসামাজিক কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন এবং আর্থসামাজিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। একই সাথে আমাদের দেশের মাদক, কিংবা আপনি ধরেন করাপশন, কিংবা আপনি ধরেন আমাদের দেশে যে পর্নোগ্রাফি, এগুলোর উপর যদি আমরা গভীরভাবে স্টাডি করে পলিসি ফর্মুলেট করতে না পারি, তাহলে অপরাধ কমে যাবে, কমতে হবে, শাস্তি দিব, তারপরে কমে যাবে, এই সমস্ত বক্তৃতা দিয়ে শেষ পর্যন্ত মাদ্রাসায় কেন হয় অপরাধ? মাদ্রাসায় তো পর্নোগ্রাফি সেরকম ব্যবহার নেই বলেই। আমি আপনাকে বলছি, প্রশ্ন শেষ করতে দেন। তাহলে এখানে আমি আপনাকে শুরুতেই বলছি, এই যে কারণগুলো আমি বলছি, এই কারণগুলো এক এক ব্যক্তির ক্ষেত্রে এক একটা দায়ী হতে পারে। এগুলো ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ। একই কারণে সকল লোক অপরাধ করে না। অভ্যাসগত কারণে মানুষ অপরাধ করে, মজ্জাগত কারণে মানুষ অপরাধ করে, চরিত্রগত কারণে মানুষ অপরাধ করে, সার্কামস্ট্যান্সেসের কারণে মানুষ অপরাধ করে। এই 6টা কারণ আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনোলজি স্টাডিতে এসেছে যে অপরাধের এই 6 কারণ হয়। এখন কার ক্ষেত্রে কোনটা কারণ হয়, ইট ডিপেন্ডস অন পার্টিকুলার কনটেক্সট, পার্টিকুলার এরিয়া। এখন মাদ্রাসায় কি কারণে হয়, স্টাডি করতে হবে। স্পেসিফিক স্টাডি ছাড়া কাউকে ব্লেমও করা উচিত না, এবং কাউকে আপনি অযথা পানিশমেন্টের মাত্রা বাড়িয়ে দিলে অপরাধ কমে যাবে, এটার কোনো স্টাডি পৃথিবীর কোথাও নাই। তাহলে কি করতে হবে, একটা প্রিভেন্টিভ মেজার নিতে হবে আর একটা পিউনিটিভ মেজার নিতে হবে। অপরাধ যে যে কারণে হতে পারে তা দূর করার জন্য পদ্ধতি বের করতে হবে, আর হয়ে যাওয়ার পরে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায় দ্রুততম সময়ের ভিতরে, এটা নিশ্চিত করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেবল সলিউশন। জি, আরেকটি প্রসঙ্গে একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি। সম্প্রতি ইসলামী ব্যাংকের এমডি একজন পদত্যাগ, ডক্টর জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার পর আপনাদের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি নিন্দা জানালেন, এবং তিনি সেক্ষেত্রে তিনি বললেন যে সরকার অযাচিতভাবে ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করছে। আবার পত্রিকায় জাতীয় দৈনিকে আমরা এমনটাও দেখছি জামাতপন্থীদের চাপে পদত্যাগে বাধ্য হন জুবাইদুর রহমান, সেরকম নিউজও এখানে আছে। তাহলে পদত্যাগে বাধ্য করে আবার নিজেরাই নিন্দা জানাচ্ছেন কিনা সেই প্রশ্নটা সামনে আসছে। পাশাপাশি আবার দেখছি যিনি এখন দায়িত্ব নিয়েছেন তার ক্ষেত্রে বলা হচ্ছে যে গ্রাহকরা বেঁচে থাকতে খুরশিদ আলম অফিস করতে পারবেন না। একটা ব্যাংকের একজন এমডি নিয়োগ নিয়ে এরকম মব করা, সেটাকে আপনি কিভাবে, মানে এই মব কি, আপনারা তো বলছেন যে মব বন্ধ করে, কিন্তু আপনাদের দল থেকে যদি এরকম মব করা হয় সেটাকে আপনারা কিভাবে, আসলে কেন করছেন? দুটো জিনিস দেখেন, আমি খুব ক্লিয়ার কাট স্টেটমেন্ট বলবো আমি আপনাকে। আমি কোনো হাইড করারও কিছু নাই, সিক করারও কিছু নাই। ফার্স্ট জিনিস দেখেন, জুবাইদুর রহমান এবং এমডি ওমর ফারুক দুইজনই পদত্যাগ করেছে। এরা কেউই পদত্যাগ ইচ্ছা করে করে না, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তা করেছে, এবং ওমর ফারুক এমডি সাহেবের সঙ্গে দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। এটা অতীতের কায়দায়
তাদেরকে জবরদস্তি করে এখান থেকে পদত্যাগ করিয়েছেন, এবং সেই জন্য আমাদেরকে একদিন ইনভেস্টিগেটিভ রিপোর্ট যখন বের হবে সকলকে লায়াবল হতে হবে। এই দুইজনের পদত্যাগের মধ্যে আমরা ডিজিএফ এর মাধ্যমে ফ্যাসিস্ট আমলে যেভাবে ইসলামী ব্যাংকে দখল করা হয়েছিল তারই কিছু নমুনা দেখতে পেয়েছি। আমার কাছে তদন্ত রিপোর্ট আছে, অতীতে সেই রিপোর্টটা জমা হয়েছে কোর্টে, সেগুলো সময় মতো আমরা প্রেস আউট করব, সময় মতো আপনাদের সামনে উপস্থাপন করব। সেকেন্ড হলো, যাকে বানিয়েছেন এখন চেয়ারম্যান, তিনি কে? তিনি বাংলাদেশ ব্যাংকে দেখেন তো 5ই আগস্টের পরে দুর্নীতির কারণে তিনি কি হয়েছিল তার? ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের মূল মালিক কারা? ইসলামী ব্যাংকের মূল মালিক তো এরা কেউ না। ইসলামী ব্যাংকের মূল মালিক তো এসালম না। ইসলামী ব্যাংকের মূল মালিক তো 24টা কোম্পানি তৈরি করে, ভুয়া কোম্পানি বানিয়ে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার তৈরি করে তারা এই কাজ করেছে, এবং তার একটা রিপোর্ট আমাদের হাইকোর্ট ডিভিশনে জমা দিয়েছে খুব অল্প কিছুদিন আগে। বিএফআইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেই ইসলামী ব্যাংকটাকে ডেস্ট্রয় করা হচ্ছে। এখানে ইবনে সিনা ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিল, বিআইসি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিল, ইসলামিক ইকোনমিক রিসার্চ বোর্ড ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিল। তাদেরকে জোর করিয়ে ডিজিএফআই ক্যান্টনমেন্ট নিয়ে বাধ্য করে স্বাক্ষর করে নিয়েছে, এবং সেই জায়গায় আমরা মনে করি ইসলামী ব্যাংক তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া দরকার।